নমস্কার। আমি দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আমি উত্তম স্মরণে কিছু কথা, কিছু গান আজকের এই ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই জানাই যে আমার নাম দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আমি উত্তম কুমার এবং তার পরিবারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল। উত্তম কুমার হচ্ছেন আমার দিদির ছোটদি, ভাসুর। উত্তম কুমারের মা এবং আমার দিদির শাশুড়ি দুজনে আপন বোন ছিলেন, এবং উত্তম কুমারের মায়েরা 3 বোন ছিলেন। ছোট বোন যিনি ছিলেন বিমলা দেবী, তার ছেলে ছিলেন আমার জামাইবাবু PN চ্যাটার্জি, পুষ্পনাথ চট্টোপাধ্যায়, অল ইন্ডিয়া রেডিওর মিউজিক ডিরেক্টর ছিলেন উনি। আর উত্তম কুমার সম্বন্ধে বাংলা তথা ভারতবর্ষ এবং পৃথিবী খ্যাত নায়ক ছবির পর তার সম্বন্ধে বলার মতো ধৃষ্টতা আমার নেই। তবুও আমার সঙ্গে যে সাক্ষাৎকার ওনার হয়েছিল দিদির বিয়ের পর, সেই সম্বন্ধে 2-4 কথা আপনাদের বলব। আমার দিদির যখন বিয়ে হয় তখন আমি খুবই ছোট, ক্লাস 6-এ পড়ি। তখন উত্তম কুমার সম্বন্ধে এই বিশাল আজকে যে ব্যাপ্তি আমার মনের মধ্যে, সেটা তখন ছিল না অতটা। তবু উত্তম কুমার বাড়ির সকলের কাছে 91টি পরিবার, আমাদের বাড়িতে 35 জন লোক, মানে বাবারা 6 ভাই, 3 পিসি এবং তাদের সকলের বাচ্চা এবং আত্মীয় স্বজন। বুঝতেই পারছেন তখনকার দিনের 91টি পরিবারে যা হয়। দিদির আশীর্বাদে বুড়োদা অর্থাৎ তরুণ কুমার এবং বরুণ কুমার দুজনে আমাদের এই বাড়িতে হাওড়ার হিমালয়ে, মানে আমার ঠাকুমার যে বাড়ি, এসেছিলেন। আমার দাদু মানে ঠাকুরদা খুব বিখ্যাত উকিল ছিলেন, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আনডিভাইডেড বেঙ্গলে উনি এন্ট্রেন্সে যুগ্ম প্রথম হয়েছিলেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন। পরবর্তীকালে উনি MABL হন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। অরিজিনালি আমরা বাগনান কল্যাণের লোক। তো শরৎবাবু যখন স্কুল প্রতিষ্ঠা করেন পানিত্রাস হাই স্কুল, তখন প্রথম 2 বছর আমার ঠাকুরদাদা যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় MABL তখনকার দিনের, তখনও ওকালতি শুরু করেননি, উনি ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন 2 বছর। তো দাদু পরবর্তীকালে খুব বড় লয়ার হন, হাইকোর্টের বার লাইব্রেরিতে ওনার ছবি আছে, আনডিফিটেড লয়ার। তো আমাদের বাড়িতে আমার দিদির বিয়ের আশীর্বাদে তরুণ কুমার অর্থাৎ বড়োদা বরুণ কুমার এসেছিলেন এবং উত্তম কুমার এসেছিলেন বিয়ের দিন রাত্রি 12টার সময়। তবে বিয়েতে উনি আসেননি, সরি, বৌভাতে ওই বাড়িতে, দিদির বাড়িতে মঞ্জনতলায় দিদিকে হার দিয়ে আশীর্বাদ করে গেছেন। এবং উত্তম কুমার যখন শুনলেন যে আমার বাবা ডাক্তার, খুব এমিনেন্ট ফিজিশিয়ান অফ হাওড়া,
উনি তখন উত্তম কুমার তখন বাবার কাছে চিকিৎসা করাতেন। বাবার চেম্বার ছিল হাওড়ায় কালীপুর বাজারে। ওখানে আমাদের প্রতিবেশী, আমরা যেখানে থাকি তার থেকে 10-12টা বাড়ির পরেই বিখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তী, তিনি থাকতেন, বাবার চেম্বারে নিয়মিত আসতেন, এবং সেই গল্পটাও বলবো আজকে। তা উত্তম কুমারের সঙ্গে প্রথম সাক্ষাৎ যখন আমার হয় একটা লক্ষ্মী পুজোয়, ওনার বাড়িতে গেছি। তা লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, উত্তম কুমার তখন ছিলেন না, পরে এলেন। তা হঠাৎ আমার কাছে এসে, আমি পাজামা পাঞ্জাবি পরতাম খুব ছোটোবেলা থেকে, আমার জামাই বললো এটা কে রে? তখন বললো আমার জামাই, তখন বললেন আমার শালা। এগুলো খুব চার্মিং এবং ছেলেটার মধ্যে একটা আর্টিস্টিক ভাব আছে, এটা লক্ষ্য রাখি, সেটা ইউটিলাইজ করিস। এই প্রথম দেখা, সেই দেখাতেই আমার জন্য হৃদয়ের মধ্যে সমুদ্রে যেমন উত্তাল ঢেউ ওঠে, আমার মধ্যে একটা ঢেউ উঠেছিল, যে এত সুন্দর চেহারা, এত মিষ্টি, এত গায়ের রং যেন বলে মুক্তোর মতো ইউলো পার্ল যেরম হয় সেরম ধরনের একটা জেল্লা শরীর থেকে বেরোচ্ছে। তারপর কথাবার্তা হলো প্রথম দিনের সাক্ষাৎকারে ওইটুকুনি। তারপরে আমি বাবার সঙ্গে, বাবা যখন ডাক্তার শুনলেন, বাবা ওনার ডাস্ট অ্যালার্জি আর কনস্টিপেশন ছিল, বাবার সঙ্গে উনি কথাবার্তা বললেন। তা সেই সময় গেছিলাম। বাবা তখন বলেছিল যে আমার ছেলে তো অভিনয় খুব ইন্টারেস্ট এবং গান বাজনা ছোটোবেলা থেকেই করে। বলে রাখি মাঝখানে, আমার বাবা আচার্য, বিখ্যাত ডাক্তার হলেও তিনি সঙ্গীত শিল্পী ছিলেন এবং কিছু বই পরিচালনা করেছিলেন তখনকার, কিছু মাইথোলজিক্যাল বই, নদের নিমাই, তখন বিল্লমঙ্গল, এইসব ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন। আর গান বাজনা বলতে উনি সঙ্গীতা আচার্য, শ্রী বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছাত্র ছিলেন। সেই সূত্রে প্রথমটা আমি ক্লাসিক্যাল গানের দিকেই ঝুঁকেছিলাম, কিন্তু পরবর্তীকালে বিশেষজ্ঞরা বললেন যে তোমার গলাটা খুব রোম্যান্টিক, মিষ্টি গলা, তুমি এক কাজ করো, তুমি লাইট সঙ্গে চলে যাও। আমি তখন রবীন্দ্রসঙ্গীতটা দ্বিজেনদার কাছে শিখতাম। দ্বিজেন মুখোপাধ্যায়, সঙ্গীতা আচার্য তখন মধ্যভবনে বিরাজিত, হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, এরা তখন রবীন্দ্রসঙ্গীত জগতের এক একজন নক্ষত্র। তাই বাণীচকে দ্বিজেনদার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতাম আর বেহালাটা শিখতে যেতাম, যেহেতু জেনেটিক্যালি আমার ক্লাসিক্যালের দিকে ঝোঁক বেশি ছিল। আমি প্রথমে ভিজি যোগ সাহেব, উনি ইন্টারন্যাশনালি খুব ফেমাস, ওনার কাছে গেলাম। উনি স্টেশন ডিরেক্টর ছিলেন, জামাইবাবুর সঙ্গে গেলাম। উনি তখন বললেন প্রাইমারি স্টেজে আমি তো শেখাই না, তুমি এক কাজ করো, আমার ছাত্রী, সেও ইন্টারন্যাশনালি খুব ফেমাস, আপনারা সবাই গুগলে সার্চ করে দেখতে পাবেন, শিশির কণা চৌধুরী, প্রিন্স আনোয়ার রোডে উনি থাকতেন তখন। তো তখন আমি ওনার কাছে বেহালা শিখতে যেতাম। খুব কস্টলি বেহালা একটা আমি কিনেছিলাম, রাসবিহারীর মোড়ে ওনাদের দোকান আছে, সেনের দোকান, তখন 800 টাকা নিয়েছে। তারপর উত্তমদার বাড়িতে নিয়মিত যাতায়াত করেছি আমি। তো একবার একটা ঘটনা বলি, জামাইবাবুর সঙ্গে গেছি, তখন জামাইবাবু বলছেন যে এরকম আমাদের পাড়ায় একটা বিয়ে আছে, একজন গরিব একজন পরিচারিকার। উত্তমদা তখন বললাম টেবিলে ব্যাগটা আছে নিয়ে আয়। বার করে গুনে গুনে, তখনকার দিনে আমি তখন ক্লাস 6-এ পড়েছি, 1000 টাকা দিয়ে বললো যে এটা দিবি, আর কে দিয়েছে বলবি না। আমি তখন ভাবলাম যে তখন সব মানুষ তো খুব খ্যাতি, যশ,
নিজের প্রচার ইচ্ছে হচ্ছে। উত্তমবাবু নাকি এসবের মধ্যে একদম থাকতেন না, নীরবে নিভৃতে দান করে যেতেন, এটা প্রচার করতেন না। আমি তখন ভাবলাম যে ওনার হৃদয়টা খুব বড়। তারপর আমি যখন ক্যালকাটা পোর্ট ট্রাস্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি পেলাম, আমি দিদি জামাইবাবুর কাছে শুনেছিলাম মুখে যে উনি খুব সন্দেশ খেতে ভালোবাসেন ভীমনাগের। আমি এক বাক্স সন্দেশ নিয়ে দুরু বক্ষে ওনার ভবানীপুরের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি। সেই সময় আশ্চর্য ঘটনা, উনি বেরিয়ে যাচ্ছেন শুটিংয়ে, গাড়িতে প্রায় উঠে পড়েছেন, আমাকে দূর থেকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে কাছে ডাকলো, বলল কি ব্যাপারে তুই এখানে? আমি তখন প্রণাম করে বললাম যে উত্তমদা, আমি আপনার অফিসে ক্যালকাটা পোর্টে চাকরি পেয়েছি ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো বলো তাই নাকি, খুব ভালো খবর, মিষ্টি এনেছিস? তখন আমি বললাম হ্যাঁ এনেছি। বললো যে আমি তো বেরিয়ে যাচ্ছি শুটিংয়ে, তুই একটা কাজ কর, তুই মিষ্টিটা রেখে যা, আমি রাত্রিরে শুটিং করে এসে মিষ্টিটা খাবো। তা আমি তখন ভাবছি যে উনি তখন হার্টথ্রব, মানে শুধু নারীদের নয়, উনি পুরুষ মানুষেরও স্বপ্ন। সব মানুষই উত্তম কুমার হতে চাইছে। সব মানুষ কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় হতে চায় না। সব মানুষ তখনকার দিনের উত্তম কুমার হতে চায়, কারণ উত্তম কুমার হচ্ছেন উত্তম কুমার। উনি এত রোমান্স ওর মধ্যে, শুধু নারীরা পাগল না, পুরুষরাও পাগল। আমি তখন ওই যখন চাকরি পাই তখন অনেকটা বড় হয়ে গেছি, ম্যাচিওর হয়েছি খানিকটা। তো ভাবছি আমার মতো একটা সাধারণ লোক আমাকে দূর থেকে ডেকে এভাবে মিষ্টি, সাবলীল ভঙ্গিমায়, যেমন কিরে মিষ্টি এনেছিস, মিষ্টি কোথায়? আমি বললো এনেছি উত্তমদা। তো মিষ্টি রেখে যা মায়ের কাছে, আমি এসে খাবো। তো এই এত বড় হার্ট, এখন তো সব ভ্যানিটি, কৃত্রিমতা। মানুষ উঁচুতে উঠে গেলে তারা যে যাদের মানে তার বড় হওয়ার পেছনে অবদান আছে, ইভেন বাবা মাকেও এখন সবাই নেগলেক্ট করে, অবহেলা, পরিচয় দিতে চায় না। সেগুলো আমরা শিল্প সাহিত্যে সংস্কৃতিতে অনেক জায়গায় পেয়েছি। এনিওয়ে, তো এই উত্তম কুমার, তার সঙ্গে তার অনেক শুটিং দেখেছি সিনেমার, বেরিয়ে এসে কথা বলেছেন, আদর করেছেন। তো উত্তম কুমার একবার মনে আছে, উত্তমদা সঙ্গে বাবার সঙ্গে গেছি, কালো প্যান্টের স্যান্ডো গেঞ্জি পরে উনি বসেছিলেন। দেখে মনে হচ্ছিল যেন সত্যি একবারে সেই নিখুঁত কাটা কাটা ফেস বা নয়, কিন্তু ওর মধ্যে থেকে যেন একটা কি আলাদা, যেটা মানুষকে টানে, যেটা এই আকর্ষণটা কারোর মধ্যে ছিল বলে আমার মনে হয় না। হলিউডে
আমার মনে হয় এই আকর্ষণটা তিনটে আর্টিস্টের মধ্যে ছিল। আমার বাবা খুব ইংলিশ মুভির ভক্ত ছিলেন, সেই সূত্র ধরেই আমি খুব ইংলিশ মুভি এখনও দেখি। মার্লন ম্যান্ডো, গ্রেগরি পেক, পিটার ওটুল, ক্যারি গ্র্যান্ট, গ্যারি কুপার, স্টুয়ার্ট গ্যাঞ্জার, এইসব অভিনেতাদের মধ্যে যে পার্সোনালিটি, চলন বলন, কথন এবং যে ন্যাচারালিটি, অভিনয়টা একটা ন্যাচারাল জিনিস, চরিত্রের সঙ্গে মিশে যাওয়া। আর এই যে রোমান্টিক জুটি উত্তম এবং সুচিত্রা, এটা পৃথিবীতে আর কোথায় হয়নি। আমি যেটা জানি, গ্রেগরি পেক, অড্রে হেপবার্ন বা সোফিয়া লোরেন, মার্লন ব্র্যান্ডো বা আভা গার্ডনার, গ্রেগরি পেক, এদের যেসব ছবি করেছে তাদের ম্যাচিং খুব সুন্দর হয়েছে, কিন্তু এত সংখ্যায় ওরা বই করেনি। এবং জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে যে এই একই নায়ক নায়িকার ছবি, সেটা খুবই বিরল। তো উত্তম কুমার যখন মারা গেলেন, আমি ক্যালকাটা পড়ে খুব ইম্পর্টেন্ট পোস্টে সার্ভিস করছি, উঠতে পারছিলাম না। যাই হোক, আমার সিনিয়র যে অফিসার, তাকে বলে আমি বেরিয়ে গেলাম। আমাদের ক্যালকাটা পোর্ট থেকে কন্ডোলেন্সের জন্য গাড়ি গেছিলো, আমি পার্সোনালি আলাদা দেখলাম, বাড়ির ভেতরে গেলাম, গেলাম। তখন সেই সময় মানে কে নেই, চলচ্চিত্র জগতের সমস্ত হোস্টি, মানে সত্যজিৎ রায় তো আছেনই, সৌমিত্র, সুচিত্রা, সাবিত্রী, মানে যত বিখ্যাত লোক, শুধু ঋত্বিক ঘটক আর মৃণাল সেনকে হ্যাঁ দেখেছি ইন্টারভিউর সময়। আর সত্যজিৎ রায়কে একবার জিজ্ঞেস করা হলো সেই সময়, সাংবাদিকরা কী বলবেন বলুন। বলে, দেখুন, ওনাকে নিয়ে তো আমি একটা মাত্র দুটো ছবি করেছি, একটা চিড়িয়াখানা আর একটা নায়ক। তো নায়কটা ইন্টারন্যাশনালি দুর্ধর্ষ ছবি হয়েছিল। এই বইতে উত্তমবাবু যা অভিনয় করেছেন বলতে সংকোচ নেই। আমার ছবিতে আমার অনেক ত্রুটি আমি দেখতে পেয়েছি পরে, কিন্তু উত্তমবাবুর কোনো ত্রুটি আমি খুঁজে পাইনি। এক্সেলেন্ট অ্যাক্টিং এবং আশাতীত মানে আমি যা চেয়েছি তার থেকে উনি বেশি দিয়েছেন আরও। যেমন একটাকে বলি, ফর এক্সাম্পল, যোগেশ্বরের জি, ওই যে বুড়ো, বয়স্ক বুড়ো, মদ সহ্য করতে পারে না, উত্তম কুমার সেই সময় ড্রিঙ্ক করে ওর ঘরে ঢুকলো, তখন তুমি কি মদ খাও, তখন উত্তম কুমার পকেট থেকে রুমাল বার করে, ওটা অ্যাডিকশন উত্তমের, এই রে এখানে আবার ঝামেলা, বলে নাকি রুমাল চাপা দিয়ে সুন্দরভাবে একটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এটা কিন্তু উত্তম কুমার নিজে অ্যাড করেছিলেন, ওটাকে সত্যজিৎ রায় এডিট করেননি। আর একটা জায়গায় আই উইল গো টু দ্য টপ, ওই যে তিনবার বলার সময় টেবিল যে ঠোকা, সেখানে শুনেছিলাম সত্যজিৎ রায় ওটা দুবার বলেছিলেন, আই উইল গো টু দ্য টপ, কিন্তু ওটাকে প্রথম কাজ তিনবার বলেছিলেন, আই উইল গো টু দ্য টপ। এটা কিন্তু কাঁচি চালাননি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের মতে ইট ওয়াজ দ্য গ্রেট ক্রিয়েশন বলবো আমি,
বোথ উত্তম অ্যান্ড সত্যজিৎ রে, এটা একটা গভীর এবং সুন্দরভাবে পাবলিকের কাছে ডেমনস্ট্রেশন দেওয়ার মতো। অত ছবিটায় ট্র্যাজেডি, মানে আমরা যেটা মিলনটা দেখি সেই মিলন নেই। এটা ইন্টারনাল একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল রিপোর্টারের সঙ্গে আর অ্যাক্টরের। সেখানে সিম্বলিক একটা লাভ উনি প্রেজেন্ট করেছিলেন। আর সেই সময় উত্তম কুমারকে এত সুন্দর দেখাতো, বলে আপনাদের ডেসক্রাইব করতে পারবো না। এবং ওনার ডেড বডি যখন নিয়ে যাওয়া হলো শ্মশানে, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। প্রচুর বিবাহিত নারীকে আমি তাদের শাঁখা ভেঙে ফেলতে দেখেছি, এবং স্বামীর কাঁধে চেপে ডেড বডি যারা ভেতরে ঢুকতে পারেনি তারা উত্তম কুমারকে দেখছে। ইট ইজ দ্য রেয়ার অফ রেয়ারেস্ট ঘটনা, হয় না। তো তুলসী চক্রবর্তী ঠিক যত বম্বের বড় অভিনেতা, উত্তম কুমার যত বড় মাপের অভিনেতা, তুলসী চক্রবর্তীও ঠিক সেম একই ধরনের অভিনেতা। এটা সত্যজিৎ রায় মুখে শোনা আমার। তো আমি যখন ছোট ছিলাম, বাবার চেম্বারে তুলসী চক্রবর্তী আসতেন, তুলসী জেঠু। একবার ঢুকলেন উনি, এসে বললেন, ডাক্তার আমাকে তুমি এমন একটা ওষুধ দাও যাতে আমার চেহারাটা উত্তম কুমারের মতো হয়। বাবা বললো, না আমার কাছে সে ওষুধ নেই। বলো, তাহলে একটা কাজ করো, আমার মাথায় যাতে চুল হয় তাহলে এমন ওষুধ দাও। তখন বাবা বললেন যে আমার পেছনে একটা ছবি আছে, দেখতে পাচ্ছেন চক্রবর্তী মশাই? বলছি, হ্যাঁ, একটা টাক মাথা কে বলো তো ওটা? বলে, উনি ছিল ডক্টর হ্যানিম্যান, হোমিওপ্যাথি ওষুধের আবিষ্কার কর্তা। হোমিওপ্যাথিতে যদি ওষুধ থাকতো, হোমিওপ্যাথিতে যদি কোনো ওষুধ থাকতো, তাহলে ডক্টর হ্যানিম্যানের মাথাটা ওরকম হতো। তখন বলে দুজনে কেউ হাসছেন। তাহলে একটা কাজ করো, তাহলে একটা ওষুধ দাও যাতে আমি তাড়াতাড়ি মরে যাই, গিয়ে উত্তম কুমারের মতো চেহারা নিয়ে জন্মাই। সে একটা খুব হাসির রোল হলো। যাই হোক, আজকে মনে পড়ে সেসব দিনকারের কথা। বিগত 45 বছর উত্তম কুমার আমাদের মধ্যে নেই, কিন্তু আপামর বাঙালির মধ্যে নারী পুরুষ, মানে আবাল বৃদ্ধ বনিতা যাকে বলে, উত্তম কুমার ইতিহাসের পাতায়, বাংলার ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে উত্তম কুমার সুচিত্রা সেন। আর আমি উত্তম কুমার হচ্ছেন একটা মেডিসিন। মেডিসিন বলতে আমরা তথাকথিত সেই আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, আর্থাইটিস এর মেডিসিন বলছি না। উনি হচ্ছে মনের ওষুধ। মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের যে ওষুধটা হয়, মেডিসিন যেটা হয়, সেটা আপনার কোনো পদার্থের মধ্যে আমরা পাই, কিন্তু উত্তম কুমার হচ্ছেন সেই মেডিসিন, যে মেডিসিনটা চোখের সামনে ভেসে উঠলে, বা তার ছবি দেখলে, বা তার কথা শুনলে, তার ডায়ালগ শুনলে আমাদের মনের অনেক অসুখ পালিয়ে যায়। এবং এই উত্তম কুমার হয়তো কিছুটা অসম্পূর্ণ হয়ে থাকতেন যদি না পাশে পেতেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেনকে। এই যে ম্যাচিং, ফিজিক্যাল
এবং দুজনের যে সুন্দর সৌষ্ঠব, এটা বোধহয় সৃষ্টি করে গেছেন সেই রাধা কৃষ্ণ, আমাদের চিরায়িত চিরসুন্দর চিরনূতন জুড়ি। আমরা তো তাদের দেখতে পাইনি, আমরা পেয়েছি এই রাধাকৃষ্ণকে সুচিত্রা উত্তমের মধ্যে। আর বক্তৃতাটা বা কাহিনীটা দীর্ঘায়িত করব না, নমস্কার নিয়ে জানাই। এবং সেই সঙ্গে উত্তম সুচিত্রা ছবির একটা দুটো গান আপনাদের শোনাব। আমার দেখা উত্তম সুচিত্রার সেরা ছবির তালিকায় 3টে ছবি আমি খুব পছন্দ করি, এখনও দেখি। সেটা হচ্ছে হারানো সুর। হারানো সুরটা আমি যে সময় হয়েছিল সে সময় আমি হইনি, আমি পরবর্তীতে বাবা মায়ের সঙ্গে দেখতে গেছিলাম ছোট অবস্থায়। সেই দেখার পর সেই উত্তম সুচিত্রা প্রেম আজও আমার জীবনে অমলিন। এবং এই ছবিটার কথাটা বলি, এটা একটা ইংরেজি ছবি থেকে ছায়া অবলম্বন তৈরি করা। বইটার নাম ছিল র্যান্ডম হারভেস্ট, অজয়কর পরিচালিত। অজয়কর যে ছবি করেছে অসম্ভব সুন্দর আমার লাগে ওনার ছবি। হারানো সুর, সপ্তপুরী, আরও ভালো ভালো ছবি ওনার আছে। এর মধ্যে আমার হারানো সুর, চাওয়া পাওয়া, সাপমোচন, পথে উলুদুরি, এই ছবিগুলো আমি আজও খুব, যখনই কোনো মনে আমার টেনশন বা ডিপ্রেশন আসে আমি দেখি। তো সেই হারানো সুর ছবির একটা গান আছে, সেই গানটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে। তার আগে দুটো কথা বলে নেব। তা সুচিত্রা সেন গভর্নেন্স হিসেবে এসেছেন ওনার বাড়িতে, আপনারা সবাই জানেন। উত্তম কুমারের স্মৃতি আবার ফিরে এসেছে। আগের গাড়ির ধাক্কায় ওনার মাথাটা, স্মৃতিগুলো হারিয়ে যায় মাথা থেকে। ওনার বিয়েটিও হয়, তারপরে আবার গাড়ির ধাক্কা লেগে স্মৃতি ফিরে পেলে উনি আবার ওনার জায়গায় ফিরে আসেন। তখন সুচিত্রা সেনকে উনি চিনতে পারছেন না। তা সুচিত্রা সেন একজন গভর্নেন্স হিসেবে ওর ভাগ্নির ওনার বাড়িতে একটা সার্ভিস নেয়। তো ওখানে সিনটা হচ্ছে ওই গভর্নেন্স একটা ড্যান্স ড্রামা ওই ভাগ্নিদের বন্ধুবান্ধব নিয়ে করেছেন। সেই ড্যান্স ড্রামাটার এত সুন্দর হয়েছে, উত্তম কুমার ওনাকে জিজ্ঞেস করছেন, এত ভালো আপনি একটা প্রোগ্রাম করলেন, তা আমাকে আপনি এটা কোনো কমেন্টস দিলেন না কেন? তখন সুচিত্রা সেন বলছেন, এটা তো আমি আশা করেছিলাম আপনি বলবেন। তখন বললো, আপনি না বললে কি আপনি কিছু বলবেন না? যাই হোক, তখন উত্তম কুমার বললেন যে আপনার ঘরে আপনার প্রেজেন্টেশন, আপনার এই পুরস্কার রেখে এসেছি। সুচিত্রা সেন ঘরে ঢুকলেন, দেখলেন যে একটা ফুলের বুকেতে প্রচুর রজনীগন্ধা, খুব প্রস্ফুটিত। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের পার্টিকুলার ওই সিনটায় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনারা বইটা খুলে দেখবেন। সেই মিউজিকটা যদি আপনি শোনেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আমার মনে হয় আপনাদের অনেক রোগ ভালো হয়ে যাবে। মানে কোন লেভেলে উনি ওই মিউজিক ডিরেকশনটা করেছেন, এখানে মনে হয় আমার
বেথোভেন, মোজার্ট, বাক, শুবার্ট পার্টিকুলার ওই মিউজিকটার কাছে হেরে গেছে। আমি ওনাদের সিম্ফনিগুলো শুনি। আর হেমন্ত মুখোপাধ্যায় স্পেশালি আপনার যখন ক্যাপশনটা ফার্স্ট দেখাচ্ছে সপ্তপদীর, সেই মিউজিকটা, হারানো সুরের ক্যাপশন দেখাচ্ছে যখন সেই মিউজিকটা, এবং সাত পাকে বাঁধাতে সুচিত্রা সেন যখন তার জীবনে একটা কালো অধ্যায় নেমে এসেছে, উনি গাড়ি করে আসছেন স্কুলে ইন্টারভিউ দিতে, সেই মিউজিকটা ওখানে হেমন্ত মুখোপাধ্যায় অতুলনীয়। তা এই সারানো সুরের এই গানটা হলে ক্ষমা করে দেবেন, আমার খুব প্রিয় গান। এটা কিন্তু প্রথম লিপে নয়, ব্যাকগ্রাউন্ডে একটা রেডিও হচ্ছে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে কি, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে কি, আমার পথ তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তোমারে শুধু দেখি বারে বারে, আজ শুধু দূরে থেকে, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে কি। আমারে কুল ছাড়ি তবু বিস্মরণের খেয়া ভরা পালি অকুলে দিয়েছে পাড়ি, আমারে কুল ছাড়ি তবু বিস্মরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছে পাড়ি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি, সে বেদনা তবু সহি হাসি মুখে নিজেরে লুকায়ে রেখে,
উত্তম কুমারের লিপে এটা বিখ্যাত গান, আপনারা জানেন, প্রথম সুচিত্রার সাপমোচন ছবির গান। বসে আছি পথ চেয়ে আগুনের গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না। বসে আছি পথ চেয়ে আগুনের গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিশীথের মন বিনা সুর জানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আজ তুমি নেই সাথে, আমি থাকা চলো নাতে, মনে মনে ভাবি শুধু তোমারই কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। আজ তুমি নেই সাথে, আমি থাকা চলো নাতে, মনে মনে ভাবি শুধু তোমারই কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, সে বাঁধনে দুনয়নে ঘুম আসে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথ চেয়ে আগুনের গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। নমস্কার। উত্তম কুমারের স্মরণে কিছু কথা, কিছু গান আপনাদের পরিবেশন করলাম। কিরম লাগলো জানাবেন, ভালো লাগলে আমার ভালো লাগবে। নমস্কার।